এখানে আরো একটা বিষয় আমরা দেখতেছি যে আমরা শুনতেছি যে আমরা যে মুকুল পোকার জন্য আমরা 1.80 স্প্রে করতেছি, তো এটা বাহক হিসেবে কাজ করতেছে। তো এটা স্প্রে করার মাধ্যমে নাকি আমাদের এই পোকাটা বেশি আসতেছে। তো এই সম্পর্কে একটু কিছু বলতেন স্যার। ধন্যবাদ মেহেদি। যে কোনো পোকামাকড়ে যদি অতিরিক্ত আমরা বিষ ব্যবহার করি, কড়া বিষ ব্যবহার করি। আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি ভিনিউল গ্রামে, শিলুন্টি ইউনিয়নে। তো আজকে আমরা যেখানে অবস্থান করতেছি একটি কীটনাশকের দোকানে। আসলে আমরা আমাদের সকলের কিছু না কিছু ফল আছে বা জমি আছে যেখানে আমরা ফল চাষ করি বা ধান চাষ করি বা বিভিন্ন সবজি চাষ করি। আসলে এই ফসলগুলো চাষ করতে গিয়ে আমাদের বিভিন্ন রোগ বালাই বা পোকা আক্রমণ হয়ে থাকে। তো আমরা সঠিক কীটনাশকের পরামর্শ না নিয়ে বা কি কীটনাশক দিলে আমাদের রোগ দমন হবে বা পোকা দমন হবে, সঠিক পরামর্শ পাওয়ার অভাবে আমরা এই ফসলের রোগগুলো দমন করতে পারি না। তো আজকে আমরা এসেছি কীটনাশকের দোকানে। তো ভাইয়ের সাথে প্রথমে আমরা পরিচিত হবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার পরিচয়টা একটু দিলে ভালো। আমি মোহাম্মদ কাউসার আলী, মেসেজ কাউসার ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম মোহাম্মদ কাউসার আলী, ব্যবসা প্রতিষ্ঠান বাজার, নওগাঁ। ধন্যবাদ ভাইয়াকে। তো আজকে আমাদের সাথে অভিজ্ঞ আমার প্রিয় স্যার কৃষিবিদ মোহাম্মদ বাবুল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমরা তার থেকে জানবো বর্তমান সময়ে যে আমরা কি কি রোগের জন্য কোন কোন কীটনাশক বা ছত্রাকনাশক গুলো দিলে আমাদের সবচেয়ে ভালো কাজ করবে সেই বিষয়ে আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমরা এই যে ফসল চাষাবাদ করতেছি, তো এই সম্পর্কে আমাদের কিছু পোকা বা কিছু রোগ নিয়ে যদি আমাদের কিছু পরামর্শ দিতেন। ধন্যবাদ মেহেদি, ডিপ্লোমা কৃষিবিদ প্রশিক্ষণার্থী। আপনারা জানেন যেখানে ফসল আছে সেখানে পোকা বা রোগ আছে। আমরা কাউসার ট্রেডার্সে আসছি, তারা বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের কীটনাশক, ছত্রাকনাশক এগুলো বিক্রি করে থাকেন। সেই সম্বন্ধে একটু তদন্ত করছি এবং কৃষক ভাইদের জানানোর জন্য কী কী গ্রুপ ব্যবহার করলে তাদের মাজরা পোকা থাকবে না, আমের হপার থাকবে না এবং ধানের খোল পচা, খোল পড়া রোগ থাকবে না, সেই বিষয়ে একটু আলোচনা করতেছি। যেমন বর্তমান একটা গুরুত্বপূর্ণ হলো ধানের জন্য বাদামি গাছ ফড়িং। আপনারা জানেন যে এই বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা, কোথাও বলা হয় গুড়গুড়ি পোকা, এই পোকার জন্য কি কি এখানে কীটনাশক আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আর আপনারা জানেন যে এই কারেন্ট পোকা লাগলে কিন্তু ধান ফলন কমে যাবে অনেক এবং তাড়াতাড়ি ধানটা পুড়ে যাবে রস চুষে খেয়ে। তো এই জন্য কারেন্ট পোকাটা আমাদেরকে অবশ্যই দমন করতে হবে এবং এই কারেন্ট পোকা দমন করার জন্য আপনাদের এখানে অবশ্যই আছে, আমরা বাণিজ্যিক নামটা বলবো না, আমরা গ্রুপ বলবো। যেমন পাইমেট্রোজিন 60%, নাইটেন পাইরাম 20%। আপনার যে কোনো পাইমেট্রোজিন এবং নাইটেন পাইরাম গ্রুপের এই পোকার বিষটা বাদামি গাছ ফড়িংয়ের জন্য 10 লিটারে 6 গ্রাম বা হাফ গ্রাম করেও দেওয়া যায়। এটা দিলে আপনাদের বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমন হবে। এটাই আর কি বাদামি গাছ ফড়িং সম্বন্ধে আমাদের তথ্য। এবং সাথে আছে মাজরা পোকা, ধানের একটা গুরুত্বপূর্ণ ক্ষতি করে মাজরা পোকা। মাজরা পোকা সম্বন্ধে আপনারা সবাই জানেন যে মাজরা পোকা ফসলে যখন ধানের বয়স 20-21 দিন এই সময় যদি আক্রমণ করে ধানের মরা ডিগ বের হয়। মাজরাটা প্রথমে ডিম দেয় 200-250 করে ধানের পাতার নিচে বা খোলে। এই ডিম থেকে 7-8 দিন পর কিরা বের হয়। এই কিরাটা কিন্তু ধানের মঞ্জির মধ্যে ঢুকে পড়ে বা কুশির মধ্যে ঢুকে পড়ে, ঢুকে কুড়ে কুড়ে খায়। টান দিলে উঠে আসে, নিচে কাটা পাওয়া যায়। শীষ হওয়ার আগে সাদা মাথা, হোয়াইট হেড বলা হয়। আর যখন গামর বা শীষ অবস্থা, এই সময় যদি মাজরা পোকা আক্রমণ হয়, শীষ টান দিলে উঠে আসে, নিচে কাটা দেখা যায়, এটাকে সাদা শীষ বলা হয়। এর জন্য আপনার সবচেয়ে লেটেস্ট যেমন এইম গোল্ড, এটা গ্রুপটা হলো বাইফেনথিন 5%, পাইরিডাবেন 10% এবং থায়োডিকার্ব 50%। এটার পাশাপাশি আরও আছে যেমন কার্টাপ গ্রুপের মাজরা পোকার বিষ আছে। কার্টাপ এটা অন্তর্বাহী, যেমন হারভেস্ট একটা, আরও বিভিন্ন বাজারে কার্টাপ গ্রুপ পাবেন। এই কার্টাপ গ্রুপ যদি আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই পোকা দমন হবে এবং একর প্রতি এর মাত্রা হলো 200 গ্রাম। 10 লিটার পানিতে 10 গ্রাম মানে হাফ গ্রাম করে যদি আপনারা দেন 4 মেশিন পানি লাগবে। এখন ধান যেহেতু বড় হয়েছে 4 মেশিন পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিবেন। আর মনে রাখবেন সঠিক সময় বিষ মারতে হবে।
আর আমরা দুপুরে কোনো বিষ প্রয়োগ করব না, কারণ এই সময় পাতার যে পত্ররন্ধ্র বা স্টোমাটা এটা বন্ধ থাকে, এই জন্য এইসব বিষ কাজ কম করে। আর বিষ পাতায় লেগে শুকিয়ে যায়, বিষের কার্যকারিতা খুব একটা হয় না। এটা আপনারা দিবেন অবশ্যই, মনে রাখবেন কার্টাপ। এবং তারপরে আমরা আসি, যেমন পাতা কাটা উইভিল। জানেন যে সাপাহার একটা আমের জন্য বিখ্যাত, আমের রাজধানী। যে আম কেন্দ্রিক এখানে ব্যবসা বাণিজ্য চালু হয়েছে এবং অনেক বেকার যুবক যুবতী, কৃষক কিষানি তারা আম চাষ করে তারা লাখ লাখ টাকার মালিক হচ্ছেন, এমন আছে কোটিপতি হয়েছেন। তো এই জন্য আমের পরামর্শ আমরা অবশ্যই দিব। যে আমের যে প্রধান প্রধান সমস্যা, এখন দেখা যাচ্ছে যে আম গাছে আমের হপার বা শোষক পোকা, এই পোকাটা ঝাঁকে ঝাঁকে থাকে, লাফালাফি করে, আমের বাগানে গেলে গায়ে এসে লাগে, খুবই শক্তিশালী পোকা। এই পোকা দ্রুত আম গাছের রস শুষে খেয়ে খেয়ে আম গাছকে নষ্ট করে দেয়। এবং মল সারে, এই পোকার মলদার দিয়ে মল ছাড়ে বা মধু আকারে ছাড়ে, মধুতে পরে সুটি মোল ছত্রাক গ্রো করে, পাতা কালো হয়ে যায় এবং আমের ফলন অনেকাংশে কমে যায়। তো এই জন্য আমরা আমের হপার দমনের জন্য ইমিডাক্লোপিড, আপনারা মনে রাখবেন ইমিডাক্লোপিড, যেমন কাউসার সাহেবের দোকানে আছে, এটা খুবই ভালো মুক্তি। আপনারা ইমিডাক্লোপিড ডোজ হলো 1/2 মিলি পার লিটার, 1 লিটার পানিতে 1/2 মিলি দিলেই যথেষ্ট। তবে এর সাথে আপনারা যদি পোকা খুবই শক্তিশালী হয়, ওই ক্ষেত্রে 55 ইসি অর্থাৎ ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথিন লিটারে 1/2 মিলি যোগ করবেন, তাহলে পোকাটা যাবে। আর আমের ছত্রাক রোগ হয়, ছত্রাক জনিত আমের অ্যানথ্রাকনোস, পাতা পোড়া, এই রোগটা হয়। বিশেষ করে অ্যানথ্রাকনোস এবং পাতা পোড়া রোগ হলে আমের ফলন অনেক কমে যায়। অ্যানথ্রাকনোস মানে পচা রোগ। এই অ্যানথ্রাকনোস রোগ দমন করার জন্য আমরা কার্বনডাজিম গ্রুপ লিটারে 2 গ্রাম হারে প্রয়োগ করার কথা বলি। আপনারা যদি আগে থেকে কার্বনডাজিম গ্রুপ লিটারে 2 গ্রাম হারে প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আমের যে অ্যানথ্রাকনোস বা অনেকে পচামিনাও বলে, এই রোগটা দমন হবে। আর পাতা পোড়া রোগ, গাছের বয়স যখন 1 বছর, 1.5 বছর বা 2 বছর হয়, এটা পুষ্টিজনিত কারণ। আমের পুষ্টিজনিত কারণে পাতা পুড়ে যায়। এই পাতা পোড়া রোগের জন্য আমাদেরকে অবশ্যই সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, অনুখাদ্য সহ, জিঙ্ক, বোরন, সালফার, হাড়ের গুঁড়া। এবং আম গাছের সাথে আপনারা টিএসপি ব্যবহার করবেন, টিএসপি, ইউরিয়া, পটাশ, জিপসাম, জিঙ্ক এবং বোরন। এবং জৈব সার মাটির প্রাণ, অবশ্যই বিঘা প্রতি বা গাছ প্রতি গাছের বয়স অনুযায়ী আপনারা জৈব সার, যেমন গোবর বা বাজারে বিভিন্ন আইটেমের জৈব সার পাওয়া যায়, যেমন এসডি কোম্পানির দিন বা আরও কোম্পানি আছে। এই জৈব সার 1 বস্তা 40 থেকে 50 কেজি থাকে, দামও হাতের নাগালের মধ্যে, এই 400-500 টাকা। আপনারা পারলে গাছ প্রতি জৈব সার হয়তো 8 থেকে 10 বছরের একটা গাছের জন্য 4 থেকে 5 কেজি, আর গোবর দিলে নিম্নে 10 থেকে 15 কেজি এটা ব্যবহার করবেন, তাহলে আপনার জৈব পদার্থের ঘাটতি পূরণ হবে। আর আমে আপনারা হরমোন দিবেন না। অনেকেই আপনারা ছোটোখাটো 2-3 বছরের গাছেই বিভিন্ন আজনা, বিভিন্ন ধরনের হরমোন মারেন, কার্টার জাতীয়। এই কার্টার দিলে প্রথমে আম আপনাদের ভালো হবে, কিন্তু কোনো সময় দেখা যাবে যে আম গাছ আর ফল এসেছে না, গাছ কেটে ফেলতে হবে। 2-4 বছর ভালো হবে, কিন্তু তারপরে গাছটাকে আপনাকে কেটে ফেলতে হবে। তাই আমরা চাই যে সাপাহার আমের রাজধানী টিকে থাক। আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই কার্টার জাতীয় বা আজনা বা এই জাতীয় কোনো হরমোন দিবেন না, না দেওয়াই ভালো। তবে যে আপনাদের গাছের বয়স অনেক বেশি হয়েছে, 10 বছর 15 বছর, কেটে ফেলবেন, এরকম বাগানে হয়তো ব্যবহার করা যেতে পারে। তো তারপরেও এই হরমোন ব্যবহার করলে গাছে পর্যাপ্ত জৈব সার এবং অনুখাদ্য এবং পানির ব্যবস্থা থাকতে হবে, তাহলে এই গাছটা টিকে থাকবে। আর আমের গুরুত্বপূর্ণ আরও একটা পোকা পাতা কাটা উইভিল। আপনারা জানেন যে পাতা গাছের খাদ্য তৈরি করে, যদি পাতা ভালো থাকে তাহলে ফল ফুল ভালো হবে। এই পাতা কাটা উইভিল যখন গাছে লাগে, কচি পাতায়, পাতা কেটে নষ্ট করে দেয়, পাতা শুষে খেয়ে মানে সুসরমসর করে দেয়, ঝাঁঝরা করে দেয়। যে পাতাটাকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই এখানে মারব এসিটামিপ্রিড, যেমন অ্যারোস্টার, থ্রাইপিড, লাইসেটা, আবার টাইকন, এখানে আছে
অ্যাজোসাইক্লোটিন 5% এসিটামিপিড, এটা দিলে 100তে 100 কাজ। তবে আপনার পাশাপাশি ইমিডাক্লোপিডেও অনেক সময় যায়। তবে আপনাদের একটা ভুল ধারণা, আপনারা এই ধরনের পাতা কাটা উইবিল লাগলে মনে করেন যে মাকড় বা উকুন লাগছে, এই জন্য অ্যাভারমেকটিন 1.8 দেন। আসলে 1.8-এ কিন্তু তেমন ফল পাওয়া যায় না। আপনার যে কোনো শোষক পোকার জন্য যেটা বললাম এসিটামিপিড অথবা ইমিডাক্লোপিড অথবা 10-EC-তেও যায়, যেটা সাইপারমেথিন গ্রুপ, এটা ব্যবহার করলে অবশ্যই পাতা কাটা উইবিলের হাত থেকে আম গাছকে রক্ষা করতে পারবেন। তো আপনাদের পরামর্শ দিতেছি। আর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কারিশমা, এই কারিশমা আসলে কারিশমা, এটা আপনার যেমন এখানে আছে অ্যানথ্রাকনোজ, আমের জন্য অ্যানথ্রাকনোজ, এবং ধানের যে সিড রট অ্যান্ড সিড ব্লাইট, খোল পড়া বা খোল পচা, যেটা হলে ধান বসে যায়, ধানের খোলটা গোটা সাপের মতো হয়ে যায়, পচে যায়, বা এলাকায় পচামিনও বলে। তো এই গ্রুপটা হলো অ্যাজোসিস্ট্রোবিন সিপ্রোকোনাজল, লিটারে 1 মিলি হারে আপনারা ব্যবহার করবেন। তাহলে ধান ফসলকে আপনারা অবশ্যই আপনারা খোল পোড়া এবং খোল পচার হাত থেকে রক্ষা করতে পারবেন। তাহলে ধানের বাম্পার ফলন পাবেন। আর ধানের আরো একটা কথা বলি, এখন যেহেতু ধান গামর অবস্থা, কাশছোর, তারপর থোর হবে, থোর হওয়ার পরে কিন্তু ধানটা শীষ হবে, যেটা আমরা হেডিং বলি, ফ্লাওয়ারিং স্টেজ হবে, ফ্লাওয়ারিং এর পরে দুধ, এই দুধ স্তরে একটা পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে, সেটা গান্ধী পোকা। এই গান্ধী পোকা কিন্তু এর গায়ে এত গন্ধ, যে কোনো বিষয়ে কিন্তু কাজ করবে না। আপনারা পারলে ডাইমেথয়েড গ্রুপ, টাপগড় বা যে কোনো ডাইমেথয়েড গ্রুপ লিটারে 2 মিলি হারে প্রয়োগ করবেন, গান্ধী পোকা থেকে রক্ষা পাবেন। অথবা 55 EC ব্যবহার করলেও আমরা গান্ধী পোকার হাত থেকে আমার ধান ফসলকে রক্ষা করতে পারবো। এখানে আরো একটা বিষয় আমরা দেখতেছি যে আমরা শুনতেছি যে আমরা যে উকুন পোকার জন্য যে আমরা 1.8 স্প্রে করতেছি, তো এটা বাহক হিসেবে কাজ করতেছে। তো এটা স্প্রে করার মাধ্যমে নাকি আমাদের এই পোকাটা বেশি আসতেছে। তো এই সম্পর্কে একটু কিছু বলতেন স্যার। ধন্যবাদ মেহেদি। যে কোনো পোকামাকড়ে যদি অতিরিক্ত আমরা বিষ ব্যবহার করি, কড়া বিষ ব্যবহার করি, ওই পোকাটা সহনশীল হয়ে যায়, রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যায়। এই জন্য আমরা সবসময় কম ডোজ, কম পাওয়ারফুল বিষ আমরা ব্যবহার করব। আর বিষ যত কম মারা যাবে, আমরা বিষের যে কোনো একটা যে রোগ বা পোকামাকড়ের জন্য সঠিক রোগ বা পোকা নির্ণয় করার পরে আমরা একটা কীটনাশক বা ছত্রাকনাশক আমরা ব্যবহার করব, তাতে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়বে না। আর মেহেদি বলল যে উকুন পোকার জন্য 1.8 ব্যবহার করে পোকামাকড় তো মরেই না বা এদের রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যায়। আসলে উকুন পোকা এটা নয়, উকুন পোকার জন্য অ্যাভারমেকটিন 1. অর্থাৎ লাল মাকড় জাতীয় অ্যাভারমেকটিন 1.8 কাজ করে। কিন্তু আমাদের যেহেতু এই মাকড় হিসেবে বলে, কিন্তু আসলে মাকড় নয়, এটা হলো থ্রিপস, আমের থ্রিপস বলা হয়। এই থ্রিপসের জন্য ইমিডাক্লোপিড বা এসিটামিপিড অথবা 10-EC সাইপারমেথিন লিটারে 1 মিলি হারে মারলেই যথেষ্ট। ধন্যবাদ। তো স্যারকে ধন্যবাদ আমাদের মাঝে এতক্ষণ কিছু সুন্দর উপস্থাপনা প্রদান করার জন্য। আসলে স্যার যে কথাগুলো বলেছে, আমাদের ফসল উৎপাদন করতে গিয়ে কিন্তু রোগ বালাই হবেই। তো আমরা সঠিক কীটনাশক বা ছত্রাকনাশক চিহ্নিতকরণ না করার কারণে আমরা বিভিন্ন ফসলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু দমন করতে পারি না। তো স্যার যে কথাগুলো বললো, যে পোকার জন্য যে কীটনাশক বা যে ছত্রাকনাশকের জন্য বা রোগের জন্য যে ছত্রাকনাশক স্প্রে কথা বলেছে, সেগুলো আমরা সঠিকভাবে স্প্রে করি, ভালো একটা ফসল আমরা ঘরে তুলতে পারবো। তো আজকে এই পর্যন্ত, কোনো পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।